এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীরা অনলাইনে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি ইংরেজি গ্রামারের রাইট ফ্রম ভার্বসের টপিক্সের বাক্যাংশ যেটা ছিল সেটা আলোচনা করব। তোমরা এর আগেও একটা ক্লাস করেছো, সেখানে আমি কিছু রুলস প্র্যাকটিস করিয়েছিলাম এবং রাইট ফ্রম ভার্বসের যে নিয়মগুলো সেগুলো তোমাদেরকে বলেছিলাম। আজকে আরও কিছু নিয়ম, সেই নিয়মগুলো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো। তো রাইট ফ্রম ভার্বস, তো আমরা আজকে যে নিয়মটা করবো সেটা হচ্ছে যে আমি লিখছি ব্ল্যাকবোর্ডে। আগের ক্লাসে আমি চারটা করেছিলাম, আজকে ক্লাসে রুল 5। তো সেন্টেন্সে যদি তোমার হচ্ছে যে সেন্টেন্সে অ্যাগো, লং অ্যাগো, yesterday, last সময় লিখেছি। সেন্টেন্সে যদি অ্যাগো, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট শব্দের সাথে যদি একটা সময় থাকে, সময়টা কেমন হতে পারে আমি ব্র্যাকেটে দিয়েছি। যেমন লাস্ট নাইট যদি থাকে, তারপর থাকতে পারে লাস্ট উইক, তারপর থাকতে পারে ইয়ার ইত্যাদি। তাহলে সেন্টেন্সে যদি অ্যাগো, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট প্লাস সময়, দ্যাট মিনস লাস্ট নাইট অথবা লাস্ট উইক বা লাস্ট ইয়ার এরকম যদি থাকে, তাহলে সেন্টেন্সটিকে থাকলে বাক্যটিকে সাধারণত আমরা কিভাবে, আমি বেশি লিখছি না, তাহলে বাক্যটা লিখতে হবে হচ্ছে, বাক্যটিকে একবার লিখছি আমি, বাক্যটিকে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। পাস্ট তাহলে সেন্টেন্সে যদি অ্যাগো, তারপর তোমার লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট প্লাস সময় অর্থাৎ লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ইয়ার থাকে বা থাকলে বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাজাইতে হবে। কি হবে, কোন টেন্সে সাজাইতে হবে বাক্যটাকে? পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে বা সাজাইতে হবে, যেটাই বলি না কেন। আমি উদাহরণ দিচ্ছি। তাহলে এখানে যদি আমি উদাহরণ লিখি, যেমন she come here ago, তাহলে এই সেন্টেন্সটিতে একটা শব্দ আছে, যে সেই শব্দটা দ্বারা আমরা বুঝতে পারি যে বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, দ্যাট মিন্স অতীত করতে হবে। তাহলে এখানে অ্যাগো শব্দটা আছে, যেহেতু অ্যাগো আছে সেহেতু আমরা এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের টু। ভার্বের টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মকে আমরা সংক্ষেপে ভার্বের টু হিসেবে সম্বোধন করলাম, এবং তারপর হচ্ছে অবজেক্ট। তো আমাদের যে কাজটা করতে হয় রাইট ফ্রম ভার্বসে, সেটা হচ্ছে ভার্বের অংশটুকু আমাদের ঠিক করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট লেখা আছে শি, এখন করতে হবে ভার্বের টু, ভার্বের পাস্ট ফর্ম। কাম শব্দের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তারপর আছে হেয়ার, তারপর আছে অ্যাগো। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের বাইরে যে জিনিসগুলো লেখা আছে, শব্দগুলো আছে, সেইগুলোর কোনো পরিবর্তন করতে হচ্ছে না, শুধু ব্র্যাকেটের জায়গাটুকু পরিবর্তন করতে হচ্ছে। তাহলে শি কেম হেয়ার অ্যাগো, তাহলে উত্তর হচ্ছে শি কাম হেয়ার অ্যাগো, উত্তর হচ্ছে শি কেম হেয়ার অ্যাগো। তাহলে কামটা হয়ে গেছে কাম। আশা করি মাই ডিস্ট্রিক্টে তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি এটা মুছে ফেলছি আমার লেখার সুবিধার জন্য, তোমরা ভিডিও টেনে এরকমভাবে লিখে প্র্যাকটিস করবে। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, উই গো লাস্ট নাইট। আচ্ছা, উই গো টু দ্য ভিলেজ, লাস্ট নাইট লিখলাম, লাস্ট নাইট। ওকে, আমরা সেন্টেন্সে কি লিখেছি? উই গো টু দ্য ভিলেজ লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে আমরা গ্রামে গিয়েছিলাম। তাহলে এই সেন্টেন্সে একটা শব্দ আছে, সেটা হচ্ছে লাস্ট নাইট। আমরা জানি যে লাস্ট নাইট শব্দটা থাকলে বাক্যটাকে অতীতে করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো ইনডিফিনিট টেন্স আমার করতে হলে কি করতে হবে? ব্র্যাকেটে যে শব্দটা আছে এটাকে ভার্বের রূপটা চেঞ্জ করতে হবে, দ্যাট মিন্স পাস্ট টেন্সে করতে হবে। তাহলে উই গোটা হয়ে যাবে ওয়েন্ট টু
the village last night. Okay, we went to the village last night. We went to the village last night. তাহলে বাইকের পরিবর্তনে went হয়ে গেল। কেন হইল? কেন past form হলো? লাস্ট নাইট আছে এইজন্য এটা হইছে। আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। ওকে, আমরা আরেকটা নিয়মে যাচ্ছি। আমি বুঝে দিচ্ছি, তোমরা ভিডিও টেনে গেলে বাসায় আবার প্র্যাকটিস করবে। আচ্ছা, আমরা সেন্টেন্সটা বারবার লিখছি, অনেক বড় করে লিখতে হচ্ছে, আমরা একটু শর্টে লিখছি। আমরা এখানে আচ্ছা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটিতে মানে সেন্টেন্সটা যে জিনিসগুলো থাকবে, সেন্টেন্সটিতে যদি এরকম থাকে টুমরো, টুমরো, তারপরে হচ্ছে এখানে ওই যে ওইটার আগেরটার মতোই নেক্সট যদি থাকে, নেক্সট এটা ছিল লাস্ট মানে গত, আর নেক্সট মানে পরবর্তী। নেক্সট প্লাস নেক্সট সাথে কি হবে? একটা সময়, সময়টা কি নেক্সট উইক, নেক্সট মান্থ, তারপর নেক্সট ইয়ার, ওকে, নেক্সট ডে ইত্যাদি যদি থাকে, তাহলে আমি একটু মুখে বলছি যেহেতু লিখতে হয় বেশি। সেন্টেন্সটিতে টুমরো নেক্সট প্লাস সময়, অর্থাৎ নেক্সট উইক অথবা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার বা নেক্সট ডে এরকম যদি থাকে, তাহলে সেন্টেন্সটাকে সাজাইতে হবে কিসে? ফিউচার ইনডিফিনিট টেন্সে। কিসে? ফিউচার ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, তাহলে সেন্টেন্সটিতে টুমরো নেক্সট প্লাস সময়, দ্যাট মিন্স নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার বা নেক্সট ডে যদি থাকে সেন্টেন্সে, তখন ওই বাক্যটার ভার্বের জায়গাটায় আমাদের ঠিক করতে হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন তাহলে কি? সাবজেক্ট প্লাস শ্যাল অবজেক্ট উইল, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ভার্ব 1 লিখছি, এরপর হচ্ছে অবজেক্ট। আমরা একটা উদাহরণ দিচ্ছি, আই গো টু ঢাকা টুমরো। I go to Dhaka tomorrow. ওকে, এই সেন্টেন্সে একটা শব্দ আছে টুমরো। তাহলে আমরা বলছিলাম যে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি একটা সেন্টেন্সে থাকে, তখন সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে এই বাক্যে টুমরো শব্দটা আছে। টুমরো মানে হচ্ছে আগামীকাল, দ্যাট মিন্স যেটা ভবিষ্যৎ ইন্ডিকেট করছে। তাহলে আমরা সাবজেক্ট দিচ্ছি আই, তারপরে আমরা হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে বেস ফ্রম গো, তারপরে যা আছে ওকে। তাহলে আই শ্যাল গো টু ঢাকা টুমরো। তাহলে এই বাক্যে তাই আমরা এইভাবে কেন কি শ্যাল কিভাবে দিলাম? যে আমাদের এটা নিয়মে পড়ে গেছে যে এই যে এই সমস্ত শব্দগুলো যদি থাকে তার মধ্যে হচ্ছে টুমরো। ঠিক তেমনিভাবে যদি নেক্সট ডে থাকে এখানে, তাহলে একই নিয়ম। যদি নেক্সট উইক থাকে তাও একই নিয়ম, নেক্সট ইয়ার থাকলে একই নিয়ম, নেক্সট ডে থাকলে একই নিয়ম। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। তোমরা ক্লাস প্রথমবার করবা, দ্বিতীয়বার আবার টেনে এটা দেখে দেখে করবা। তাহলে আই গো টু ঢাকা টুমরো, এইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। এখানে গোটাকে ঠিক করে লিখতে হবে, যেহেতু টুমরো দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে নিয়মটা আমাদের। তাহলে আই শ্যাল গো টু ঢাকা টুমরো। আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি আমি। সেন্টেন্সটিতে আমাদের রাইট ফর ভার্সের সেন্টেন্সটিতে যদি এরকম থাকে, আমি এটা একটু নিচে দিচ্ছি, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এই শব্দগুলো যদি আসে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কি হবে? এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আমরা রাইট ফর ভার্বস করতেছি, অবশ্যই ভার্বের কারেকশন করতে দিবে, মানে ভার্ব ঠিক করতে দিবে। তাহলে এই হ্যাভ হ্যাজ হ্যাড যদি আসে এবং হ্যাভিং, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এইগুলোর পরে ভার্বের কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, আমরা একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ এইটাই দিচ্ছি, এগুলো তো আমরা দেখেছি। হ্যাভিং দিয়ে দিই, হ্যাভিং ডু, আই
এখানে কি হবে হ্যাভিং এর পর ভার্বের কি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল দুটো হয়ে যাবে কি ডান হ্যাভিং ডান আই ওয়েন্ট টু স্কুল আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এরপরে ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল তাহলে হ্যাভিং আছে ব্র্যাকেটে ভার্ব আছে টু হয়ে যাবে কি ডান এরপর একটা উদাহরণ দেই সাপোজ আই go to Dhaka I go to Dhaka I go to sorry I had go to Dhaka তাহলে কি হবে I had gone to Dhaka I had gone to Dhaka আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি have has had having এরপরে যে ভার্বটার পাস্ট পার্টিসিপল হবে দুইটা एग्जांपल দিয়েছি having do I went to school having done I went to school তাহলে এখানে দুটো হয়ে গেছে done having আছে having এর পরে হয়ে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল I had go to Dhaka তাহলে had এর পরে ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রম I had gone to Dhaka আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো ওকে ঠিক আছে আমরা আরেকটা নিয়ে যাচ্ছি আচ্ছা আরেকটা নিয়ে মনে করছি সেটা হচ্ছে সেন্টেন্সটিতে মোডাল অক্সিলারি সেন্টেন্সটিতে মোডাল অক্সিলারি নিয়মটা হচ্ছে মোডাল অক্সিলারি প্লাস ভার্বের ওয়ান নিয়মটা হচ্ছে মোডাল অক্সিলারির পরে ভার্বের কি হয় প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ যদি ব্র্যাকেটে একদম দেই সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ সাবজেক্টের পরে মোডাল অক্সিলারি বসার পরে ভার্বের কি দিতে হয় প্রেজেন্ট ফর্ম দিতে ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটাকে আমরা সংক্ষেপে ভার্বের ওয়ান হিসেবে সম্বোধন করছি বোঝানোর জন্য তাহলে মোডাল অক্সিলারি তাহলে এখানে যদি লিখি I write a letter. Okay. এই সেন্টেন্স কি হইছে যে I write a letter. Okay. ব্যাপারটা আমরা ক্রেডিট করে দিচ্ছি I can. Okay. তাহলে এখন আমরা কি জানি মোডাল অক্সিলারি হচ্ছে can তাহলে মোডাল অক্সিলারি পর ভার্বের ওয়ান হয় প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে প্রেজেন্ট ফর্মটাই দেওয়া আছে তাহলে উত্তরটা কি হবে I can write অর্থাৎ প্রেজেন্ট ফর্মই থাকবে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে ঠিক এমনি ভাবে আরো যে মোডাল অক্সিলারিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেম হবে যেমন it may rain today okay in this sentence দেখো এখানে কি আছে মেটা হচ্ছে মোডাল অক্সিলারি তাহলে আমরা জানি মোডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় আর রাইট ফর্ম ভার্বসে ব্র্যাকেটের ভার্বটা প্রেজেন্ট ফর্মই থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম যেহেতু বসবে আর প্রেজেন্ট ফর্ম থাকে তার মানে ভার্ব যেটাই আছে সেটাই বসবে ইট মে রেইন টুডে আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো তাহলে আমি একটু রিভিউ করছি যে মোডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম বসে তাহলে I can write a letter তাহলে I can write a letter তাহলে রাইট রয়ে গেছে কারণ হচ্ছে রাইট শব্দটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম রাইট ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাহলে মোডাল অক্সিলারি হচ্ছে ক্যান এরপর হচ্ছে রাইট প্রেজেন্ট ফর্ম রাইট আই ক্যান রাইট এ লেটার ওকে ইট মে রেইন টুডে ওকে মে মোডাল অক্সিলারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে রেইন শব্দটাই প্রেজেন্ট ফর্ম সো ইট মে রেইন টুডে I hope you understand my dear students আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ওকে আমি তো বুঝতে পেরেছি তাহলে আরেকটা নিয়ম আমরা শিখলাম এখন আমরা আরেকটা নিয়ম শিখি সেটা হচ্ছে ওকে আচ্ছা এখন আমরা আরেকটা নিয়ম শিখবো সেটা হচ্ছে সেন্টেন্সটিতে অর্থাৎ যে বাক্য দেওয়া থাকে সেই সেন্টেন্সটিতে যদি কথাটা উল্লেখ দেই সেন্টেন্সে যদি এটা থাকে সেন্টেন্সটিতে যদি এরকম থাকে
লেস্ট লেস্ট কথাটা থাকে, এটা কিভাবে আমি বাক্যটা ইয়ে করব, লেস্ট থাকলে কি বলতে কারেকশন করব। লেস্ট হচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান। এটা তোমরা অবশ্যই জানো যে মডাল অক্সিলারি আর মডালের পরে ভার্বের ওয়ান হয়। লেস্টের নিয়ম হচ্ছে কি লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান, এইটুকু মনে রাখতে হবে। লেস্ট প্লাস সাবজেক্ট শুড প্লাস ভার্ব ওয়ান, দ্যাট মিন্স ভার্ব প্রেজেন্ট ফর্ম। এখন উদাহরণ দিচ্ছি, উই ওয়াক ফাস্ট, লেস্ট উই মিস ট্রেন। ওকে, দেখো তো লিস্টের ব্যাপারটা হচ্ছে লিস্টের পরে কি হবে, সাবজেক্ট হবে, শুড হবে, ভার্ব ওয়ান হবে। তাহলে এই বাক্যে কোথাও লিস্টের ব্যাপার আছে অবশ্যই লিস্ট। তাহলে লিস্টের পরে বলা আছে সাবজেক্ট দিয়েছে, এরপরে বলতেছে যে শুড হবে, এরপর ভার্ব ওয়ান হবে। তাহলে সাবজেক্ট দেওয়া, সাবজেক্টের পরে তো শুড নাই, তাহলে শুড দিতে হবে আমাদের, আর ভার্ব ওয়ান হবে। আর ব্র্যাকেটের শব্দটা হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে এই প্রেজেন্ট ফর্মের পরিবর্তন হচ্ছে না, বাকি যা আছে তাই থাকবে। তাহলে উই ওয়াক ফাস্ট, এখন লিস্ট প্রশ্ন বসালাম আমরা, এখানে লিস্ট এটা সাবজেক্ট দিয়ে দিয়েছে, সাবজেক্ট এখানে দেওয়াই থাকবে, লিস্ট উই, এরপর হচ্ছে শুড, তাহলে শুড আমরা বসিয়ে দিচ্ছি, শুড বসিয়েছি। ওকে, লিস্ট উই শুড, এরপরে হচ্ছে এসএইচ ইউ এন শুড, এরপর হচ্ছে ভার্ব ওয়ান হবে, মিস শব্দটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে ওয়াক ফাস্ট, লিস্ট উই শুড মিস দ্য ট্রেন। ওকে, আশা করি মাইন্ড লিস্টে তোমরা বুঝতে পেরেছো লিস্টের ব্যবহারটা। আবার বলতেছি, লিস্টের পরে সাবজেক্ট থাকবে, তারপরে শুড, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো পরীক্ষায় আমাদের লিস্ট থাকবে, সাবজেক্টও দেওয়া থাকবে, আমাদের শুড আনতে হবে, আর ব্র্যাকেটে যে শব্দটা আছে প্রেজেন্ট ফর্ম, সেই প্রেজেন্ট ফর্মটাকে বসাইতে হবে। উদাহরণটা আবার বলছি, উই ওয়াক ফাস্ট, লেস্ট উই মিস দ্য ট্রেন। হিয়ার উই ওয়াক ফাস্ট, লেস্ট উই শুড মিস দ্য ট্রেন। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো ভালোভাবে। ওকে, তাহলে লিস্টের ব্যবহারটা আমরা শিখলাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এইটা একটা নিয়ম গেল। এরপর রাইট ফ্রম ভার্বসে আর কি থাকতে পারে, রাইট ফ্রম ভার্বসে আর কি কারেকশন হতে পারে, সেটা হচ্ছে যে এরকম যদি হয় উড রেদার অথবা হ্যাড বেটার, এই ধরনের শব্দ, অর্থাৎ উড রেদার অথবা হ্যাড বেটার অথবা হ্যাড রেদার, যেটাই থাকুক, হ্যাড রেদার, উড বেটার, ওকে, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো যদি থাকে, তার এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ প্রথমে শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট প্লাস উড রেদার অথবা হ্যাড বেটার, হ্যাড রেদার, এগুলো ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। অর্থাৎ এই জিনিসগুলো দেওয়া থাকবে পরীক্ষায় প্রশ্নে, এইখানে ভার্বের ফর্ম ঠিক মতো লিখতে হবে। সাপোজ দেখি, আই উড রেদার, ব্র্যাকেটে দেওয়া হচ্ছে ডাই, দেন bake. Okay, I would rather die than bake. Okay, এই সেন্টেন্সটা আমরা কারেকশনে লিখবো, ভার্বটা ঠিক করে লিখবো। তাহলে এই সেন্টেন্সে বলা হয়েছে would rather অথবা had better বা had rather হোক, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, I would rather, তাহলে এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ব্র্যাকেটের শব্দটা কি থাকে, প্রেজেন্ট ফর্মই থাকে। তাহলে we would rather die than bake। আশা করি স্টুডেন্টস তোমরা সকলে বুঝতে পেরেছো যে উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার থাকলে তারপরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম। আর উদাহরণ দিয়েছি, আই উড রেদার ডাই দেন বেক, তাহলে এখানে উড রেদার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দ্যাট মিন্স ব্র্যাকেটের শব্দটাই প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তার মানে এটা কোনো পরিবর্তন হবে না, আই উড রেদার ডাই দেন বেক। আই হোপ স্টুডেন্টস তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা যে নিয়মগুলো আজকে প্র্যাকটিস করলাম, এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে সলভ করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, আর নিয়মিত পড়াশোনা করবে। নিয়মিত আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, সেই অনলাইন ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করবে, বাসায় থাকবে, পড়াশোনা নিয়মিত করবে। তোমাদের সকলকে
সকলের প্রতি সকলকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য সকলকে ধন্যবাদ। এবং তোমরা এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমরা বাসায় অবস্থান করবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।